স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দিনভর দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের পর রাতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এক চিঠিতে এই সিদ্ধান্ত জানায়। মঞ্জুরি কমিশনের ওই চিঠিতে সব বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ওই চিঠি পাঠানো হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের নির্দেশনার পর আজ সকাল থেকে আবাসিক হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা চলছে। শিক্ষকদের অনেকেই উপাচার্যের বাসায় গেছেন, আর অপরাজেয় বাংলার সামনে জড়ো হয়েছেন প্রগতিশীল শিক্ষকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আজিজুল ইসলাম। তার কাছে জানবো ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি। আজিজুল, সিন্ডিকেট সভা কি শেষ হয়েছে আর শিক্ষার্থীরা কি হল ছাড়তে শুরু করেছেন? আজিজুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সিন্ডিকেটের সভাটি এখনো চলমান রয়েছে। আমরা আজিজুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সিন্ডিকেট সভা কি শেষ হয়েছে আর এদিকে শিক্ষার্থীরা কি হল ছাড়ছেন কিনা জানাবেন। দর্শক, আপনারা জানেন যে আজকে গতকালকের প্রেক্ষাপটের পর আজ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং হলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন, সকাল থেকেই হল ছাড়ছেন। আপনারা দেখছেন যে ফুটেজে আপনারা দেখছেন শিক্ষার্থীরা হল ছাড়ছেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একই চিত্র। সব দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আজিজুল, সিন্ডিকেট সভা কি শেষ হয়েছে আর এদিকে শিক্ষার্থীদের হল ছাড়ার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। না রাজীব, এখন পর্যন্ত আমরা যে খবরটি পেয়েছি সিন্ডিকেট সভা এখনো চলমান রয়েছে। আমরা যতদূর জেনেছি যে আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার ভবন রয়েছে সেই ভবনটিতে শিক্ষকরা সেখানে কিছুক্ষণ বৈঠক করেছেন এবং বৈঠক শেষে আমরা যেমনটি দেখেছি যে ভিসির নেতৃত্বে সিন্ডিকেটের যারা সদস্য রয়েছেন, যেসব শিক্ষক বৃন্দ, তারা আমরা দেখেছি যে ভিসির বাসভবনে প্রবেশ করেছে এবং সেখানেই মূলত বৈঠকটি এখনো চলছে বলে আমরা খবর পেয়েছি। আর আমরা সকাল থেকে এসে বিশ্ববিদ্যালয়ের খবর যেমনটি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের এলাকায় কিন্তু একটা থমথমে অবস্থা বিরাজ করছে এবং বিশ্ববিদ্যালয়ের যতগুলো প্রবেশ পথ রয়েছে সবগুলোই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র শাহবাগ যে প্রবেশ পথ সেটি কিন্তু খোলা রাখা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে আমরা দেখেছি যে বিজিবি এবং প্রচুর সংখ্যক পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা সকাল থেকে যেমনটি দেখেছি যে শিক্ষক কিছু যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ব্যাগেজ নিয়ে কিন্তু তারা বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়ার দৃশ্য আমরা দেখেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়নি যে হল ছেড়ে দিতে হবে। আর এর মধ্যে আমরা যেমনটি দেখেছি কিছুক্ষণ আগে আমরা যারা কোটা সংস্কারের যারা আন্দোলন করছেন তারা কিন্তু লাঠি সুতা নিয়ে তারা একটা মিছিল বের করতে দেখেছি এবং তারাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ভিসির বাসভবন রয়েছে সেই জায়গাটিতে অবস্থান করছে। আর অন্যদিকে আমরা আরেকটি যে বিষয়টি দেখেছি যে প্রগতিশীল শিক্ষকদের একটি ব্যানারে তারা একটি সমাবেশ করার জন্য অপরাজেয় বাংলার সামনে প্রস্তুতি নিচ্ছিলেন এবং তারা কিন্তু সেখানে সেই মাইক না আসার কারণে সেটি করতে পারে নাই এবং তখন আমরা দেখেছি যে মিছিল নিয়ে তারা শাহবাগ থানার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং এখন কিন্তু চলমান রয়েছে সেই মিছিলটি শাহবাগ থানার দিকেই এমনটি দেখেছি। তো এই পরিস্থিতির মধ্যে রয়েছে ইউনিভার্সিটির যে এলাকা রয়েছে এর মধ্যে কিন্তু সাধারণ কোনো মানুষ বা ছাত্রছাত্রী কোনো কিছুই আমরা দেখছি না।
বেশ থমথমে অবস্থা বিরাজ করছে এবং মোটামুটি বলা যায় যে প্রশাসনের কবজাতেই এখন পর্যন্ত এই এলাকাটি রয়েছে বলা যায়। আর যারা যে মিছিলটি বের করেছে সেটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলনকারী রয়েছেন সেই তারা কিন্তু ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। তাদের বেশ বড় একটি মিছিল আমরা দেখেছি যে এসে ভিসির বাসভবনের সামনে অবস্থান করছেন। এই 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 ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। রাজীব। আজিজুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। রাজধানীর নয়াপল্টনে কয়েক দফা ককটেল বিস্ফোরণের পর রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রনকুল ইসলাম শ্রাবণ সহ 7 জনকে আটক করা হয়েছে। বিএনপি কার্যালয় থেকে অস্ত্র ও ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। তল্লাশির পর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ গণমাধ্যমকে জানান, বিএনপি কার্যালয় থেকে শতাধিক ককটেল, 5 শতাধিক লাঠিসোঁটা, 7টি দেশি বিদেশি অস্ত্র ও কয়েক বোতল পেট্রোল উদ্ধার করা হয়েছে। তিনি জানান, কোটা আন্দোলনে কেউ অর্থ দিয়ে, কেউ পানি দিয়ে, কেউ লাঠি দিয়ে সহায়তা করছে। আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। গোয়েন্দা পুলিশের অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রায় 100-র উপরে আমরা ককটেল পেয়েছি। সেখানে পেট্রোল 5-6 বোতল পেট্রোল আমরা পেয়েছি। তারপরে 500 লাঠিসোঁটা 2-3টা রুমে ছিল, 500 লাঠিসোঁটা ছিল, 60টা দেশি বিদেশি অস্ত্র ছিল এবং আমরা ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনে আমরা প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করছি। হিজরি বর্ষের প্রথম মাস মুহররমের 10 তারিখ পবিত্র আশুরা। আজ দিনটি বিশ্বজুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান খয়রাত ও জিকির আজকারের মধ্য দিয়ে দিনটি পালন করছেন। হিজরি 61 সনের 10 মুহররম সত্য ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে নিহত হন। কারবালার ওই শোকাবহ ঘটনা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায়। শিয়া সম্প্রদায় এদিন তাজিয়া মিছিল সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। পুরান ঢাকা থেকে বের হওয়া তাজিয়া মিছিলের সাথে আছেন সহকর্মী মিজানুর রহমান। তার কাছে জানবো সবশেষ অবস্থা। মিজান, তাজিয়া মিছিল এখন কোথায় আছে? এটি কোথায় গিয়ে শেষ হবে? এখন আজিমপুর এলাকায় আছে। আপনি জানেন যে সকাল 10টায় ঠিক শুরু হয়েছে এই মিছিলটি। এটা পুরান ঢাকার হোসনি দালানের সামনে থেকে শুরু হয় এবং এটা চকবাজার, লালবাগ এবং এখন আজিমপুর আছে। আজিমপুর থেকে সামনে পলাশী এবং এখান থেকে যাওয়ার যে বিষয়টা থাকে সেটা নিয়ে এটা একটা সময় নিউ মার্কেটের পাশ দিয়ে সায়েন্স ল্যাবের সামনে দিয়ে বাম দিকে জিগাতলায় গিয়ে সামনে হবে এবং জিগাতলায় গিয়ে শেষ হবে। এই বিষয়টি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু অনুসারী আছে, তারা এখানে সরাসরি সম্প্রচার করতে নিষেধ করছে। যাই হোক, এই জন্য আমরা একটু এদিকে আসলাম। আপনি জানেন যে এখানে আইন শৃঙ্খলার স্বার্থে পুলিশ অন্যান্য সময় যে মিছিলে আমরা দেখি যে বর্ষা, বল্লম, দা, ছুরি নিয়ে নামে, এটা নিষিদ্ধ করা হয় এবং এবারও সেটা নিষিদ্ধ করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে পুলিশের সাথে কথা বলেছিলাম। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ধর্মীয় এই অনুষ্ঠানটি যাতে নির্বিঘ্নে শেষ হতে পারে সেদিক থেকে তারা এই মিছিলের সামনে পেছনে অর্থাৎ সব দিক থেকে সমানভাবে সুন্দরভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন যাতে এটি শান্তিপূর্ণ পরিবেশে ধানমন্ডিতে গিয়ে শেষ হতে পারে। আর এখানে যারা নেতারা আছেন এই হোসনি দালানের, তারা তো বলেছেন কিছুক্ষণ আগে এই মিছিল বের হওয়ার আগে যে এই দিনের যে তাৎপর্য, এই তাৎপর্যকে ধারণ করে তরুণ প্রজন্ম মানুষ যাতে শিক্ষা লাভ করে সামনের দিকে যেন সুখী সমৃদ্ধভাবে মানুষের চিন্তা চেতনা থাকে, সেদিক থেকে তারা বলছেন যে এই দিনটিকে সেভাবে পালন করার জন্য। আমরা অন্যান্যবার যেমন দেখেছিলাম মানুষের একটা উৎফুল্ল অংশগ্রহণ, এটা এবারও আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ এই শিয়া সম্প্রদায়ের যারা আছেন তারা সকাল থেকে হোসনি দালানের সামনে জড়ো হতে থাকে, খালি পায়ে, কালো পোশাক এবং তাদের যেটা পরিচিত স্লোগান হাই হোসেন, হাই হোসেন যে স্লোগান থাকে, এর
বাইরে কিছু আমরা দেখেছি যে বাদ্যযন্ত্র বাজিয়ে তারা এই মিছিলে অংশ নিয়েছে। আর অন্যান্য মিছিলে যেমন থাকে যে কালো লাল যে নিশান থাকে সেই নিশানও উড়ানো হয়েছে এখানে আমরা দেখেছি। এবং এই মিছিলটি ধারণা করা হচ্ছে যে এখন থেকে আধা ঘন্টা বা 1.5 ঘন্টা পরে গিয়ে ধানমন্ডিতে গিয়ে জিগাতলার ওখানে গিয়ে শেষ হবে এবং সেখানে কিছু আনুষ্ঠানিকতা আছে, দুপুরের নামাজ আছে জোহরের, সেই জোহরের নামাজের পর এটা শেষ হবে। তো এই ছিল আজিমপুর থেকে তাজিয়া মিছিলের সর্বশেষ তথ্য আমার কাছে। আপনাকে ধন্যবাদ। একসময় দিনমজুরের কাজ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক পিয়ন নোয়াখালীর জাহাঙ্গীর আলম এখন বিপুল সম্পদের মালিক। দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী চাকরিচ্যুত করার পর তার সম্পদের খোঁজে নেমেছে দুদক। বাংলাদেশ ব্যাংক জাহাঙ্গীর ও তার স্বজনদের ব্যাংক হিসাব জব্দ করেছে। তবে পরিবার পরিজন নিয়ে এখন দেশের বাইরে রয়েছেন জাহাঙ্গীর। 90-এর দশকে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বাসভবন সুধা সদনে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের পানি খাওয়ানোর কাজ করতেন জাহাঙ্গীর আলম। এরপর আওয়ামী লীগ সরকার গঠন করলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসেবে নিয়োগ পান। জাহাঙ্গীর আলম নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ বাগিয়ে নেন। এক ভাইকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ভাগ্নেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত করেন। একই সাথে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন তিনি। তদবির বাণিজ্য সহ নানা অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জাহাঙ্গীর আলমকে চাকরিচ্যুত করা হয়। জাহাঙ্গীর ভাইয়ের ভাগিনা এবং জাহাঙ্গীর ভাইরা তাদের ইন্ধনে আমাদের প্রায় 1 কোটি টাকার ইট মাঠে ছিল। ঠিক এই সময় আমার ম্যানেজারকে এবং আমার বাবাকে সে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার ব্রিকফিল্ডের অফিস থেকে তুলে নিয়ে যায় এবং তার বাসার পাশে তার একটা অফিস আছে এবং দোতলা একটা টর্চার সেল আছে, ওখানে নিয়ে বেদর মারধর করা হয়। শেয়ার বাজারে নিজের ও স্ত্রীর নামে কোটি টাকার বিনিয়োগ রয়েছে জাহাঙ্গীরের। নোয়াখালীর চাটখিলে পৈতৃক ভিটায় করেছেন 4 তলা বাড়ি, পাশেই রয়েছে 700 শতক জমি, আর মাইজদিতে রয়েছে 8 তলা ভবন। এইটা বলতে পারবো না, এক এক সময় এক এক ভাড়াটিয়া থাকে, আবার চলে যায়। 1.5 লাখ ওঠে, 2 লাখ ওঠে, যখন ফুল ভাড়া থাকে তখন 2 লাখের মতো ওঠে। স্বজনদের প্রতিষ্ঠিত করতে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করার অভিযোগ রয়েছে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। তাদের কাছে আমরা হেরে যাই। তার মামা প্রধানমন্ত্রী পিএইচ পরিচয় দিয়ে তিনি একের পর এক অপরাধগুলো করে যাচ্ছে। আর এদের বিচারও হওয়া উচিত। এভাবে দল বিক্রি করে কর্মীদের উপরে অত্যাচার অনাচার করে এভাবে ফাও কথা বলে নিয়ে যাওয়া, এটা আসলে অন্যায়তে। শুধু জাহাঙ্গীর আলম নয়, তার ব্যক্তিগত পিয়ন মুকুল ও আব্দুল মতিনও কোটি টাকার মালিক বলে জানা গেছে। ঘনিষ্ঠদের দাবি, পরিবারের সদস্য সহ জাহাঙ্গীর আলম দেশের বাইরে অবস্থান করছেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। দীর্ঘ ৪৫ বছর পর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা। 5 দেশের অংশগ্রহণে 29 জুলাই শুরু হবে 2 দিনের বঙ্গবন্ধু আন্তর্জাতিক রেসলিং চ্যাম্পিয়নশিপ। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন হলেও নেই পর্যাপ্ত অনুশীলনের সুবিধা। দেশে কুস্তি অনুশীলনের এই দৃশ্য সচরাচর দেখা যায় না, অথচ দেশের অন্যতম পুরনো খেলা এটি। কুস্তিগীরদের এই কসরতের অন্যতম কারণ এই মাসের শেষে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে চলবে 2 দিনের বঙ্গবন্ধু আন্তর্জাতিক রেসলিং চ্যাম্পিয়নশিপ। প্র্যাকটিসের জন্য অনেকই অসুবিধা, যেরকম আমাদের যে গেমটা, আমাদের ধরেন সুইমিংয়ের প্রয়োজন আছে, জিমের প্রয়োজন আছে, আমরা কিন্তু এরকম কোনো রকমের ফ্যাসিলিটি পাচ্ছি না। আমাদের থেকে ডেফিনেটলি ভালো ইন্ডিয়া, বাট ভালো হলে আমাদেরও তো ভালো, আমরা ভালো না হলে তো আমরা গেম খেলতাম না, বাট আমাদেরও আশা আছে যে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার টার্গেটে আমরা প্র্যাকটিস করতেছি। প্রতিযোগিতা উপলক্ষে গেল 25 জুন শুরু হয় ক্যাম্প, খেলোয়াড় বাছাইও করা হয়। টুর্নামেন্টকে সামনে রেখে ফেডারেশনও বেশ সরব। স্বাধীনতার পরে 45 বছর পরে আমাদের দেশে আন্তর্জাতিক খেলা হচ্ছে, প্রথম 5টা কান্ট্রি, সাব কান্ট্রি নিয়ে। এটা যেভাবে প্র্যাকটিস হওয়ার কথা সেভাবে আগাচ্ছেও হবে, কিন্তু আর সময় দিলে ভালো হতো। আজকে দেশ 52 বছর হয়ে গেছে স্বাধীনের, কিন্তু খেলাধুলা খালি আমরা মুখে বলি, কিন্তু কার্যক্রমে কোনো কিছুই নাই। আগের যেসব মন্ত্রীরা ছিলেন ওনারাও বুলি করে গেছেন যে একটা জিম নাই, একটা প্র্যাকটিসের জায়গা নাই, ইন্ডিভিজুয়াল গেম যেগুলি থেকে মেডেল আসবে। স্বাগতিক বাংলাদেশ সহ টুর্নামেন্টে অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের প্রতিযোগীরা।
মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আলো তথ্য বিনোদনের সংবাদ পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।